সচিবালয়ে আগুনে পড়েছে 5 মন্ত্রণালয়ের নথি। স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে তদন্ত কমিটি 3 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন। 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটিটা করেছে। স্পর্শকাতর সচিবালয়ে আগুন নিয়ে জনমনে প্রশ্ন, নাশকতার শঙ্কা, আওয়ামী লীগের দুর্নীতির প্রমাণ মুছতেই আগুন। মানিকগঞ্জে জুলাই বিপ্লব ঘিরে 2 ভাইয়ের মামলা বাণিজ্য, কল রেকর্ড ভাইরাল, নিরপরাধীদের অব্যাহতির আশা। ভূমি উপসচিব খান মাহমুদের রোশানলের শিকার নিরীহ মানুষ, মামলা হয়রানি সহ নানা অভিযোগ, বিচার দাবি। কুষ্টিয়ায় সীমান্ত দিয়ে ঢুকছে মাদক, প্রশাসনের গাফিলতিতে মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে, হুমকিতে যুব সমাজ। এবং 2 যুগেও চালু হয়নি ফেনীর সুইমিং পুল, অবহেলায় অকেজো যন্ত্রপাতি, যেন মাদকের অভয়ারণ্য, দ্রুত চালুর আশা জেলা প্রশাসন। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সাথে আছে আমি সাইনা ইসলাম। সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ ও উৎস খুঁজে বের করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে আগামী 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে বলে জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের জরুরি সভায় উচ্চ পর্যায়ের এই তদন্ত কমিটি করার সিদ্ধান্ত হয়। ফাহিম ইউসুফের প্রতিবেদন। বুধবার মধ্যরাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের 6 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার সন্ধ্যায় সমসাময়িক বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা। এ সময় উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন হয়েছে। এ কমিটি আগুনের কারণ ও উৎস খুঁজে বের করে আগামী 3 দিনের মধ্যে একটি প্রাথমিক রিপোর্ট সরকারকে দেবে। সরকার খুবই গুরুত্বের সাথে নিয়েছে, যার জন্য আমরা 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটিটা করেছি। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান, প্রায় 5টি মন্ত্রণালয়ে নথি পুড়ে গেছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়, এছাড়াও রোডস অ্যান্ড হাইওয়ে সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রোডস অ্যান্ড হাইওয়ে ডিভিশন আর হচ্ছে ডাক্তারি ডিভিশন আর বাকি 3টা মন্ত্রণালয়, এই মোট 5টা মন্ত্রণালয়ের নথিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সচিবালয়ে নিরাপত্তা জোরদার করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। একজন এসপি থাকেন, একজন এডিশনাল এসপি থাকেন, একজন এএসপি থাকেন, আর প্রায় এদের সংখ্যা মানে টুথের সংখ্যা প্রায় 560 এর মতো থাকে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। দেশের সবচেয়ে স্পর্শকাতর স্থান সচিবালয়। সেই সচিবালয়ে আগুনের ঘটনায় জনমনে দেখা দিয়েছে প্রশ্ন। সুরক্ষিত ভবনে মধ্যরাতে আগুন এবং দীর্ঘ সময় জ্বলতে থাকাকে নাশকতা বলেই মনে করছেন অনেকে। তবে নাশকতা নাকি নিছক দুর্ঘটনা তা তদন্তে বেরিয়ে আসবে বলে জানিয়েছেন উপদেষ্টারা। আর নাশকতা হলে জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। বুধবার মধ্যরাতে সচিবালয়ে হঠাৎই আগুন লাগে। 7 নম্বর ভবনের 6 তলায় লাগা আগুন ছড়িয়ে পড়ে ভবনে। খবর পেয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সচিবালয় ইউনিট। একে একে যোগ দেয় 19টি ইউনিট। 6 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, কক্ষ ডেকোরেশনের দাহ্য সরঞ্জাম ও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ভবনটির 6, 7 ও 8 তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অর্থ, স্থানীয় সরকার, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সহ কয়েকটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি, আসবাব পুড়ে যায়। মোটামুটি অনেক কিছুই পড়ছে, সম্ভবত যেরকম দেখলাম কালো ধোয়া টোয়া প্লাস 4 তলা বন্ধ, গ্লাস টেলাস ভাঙা, যে পানি টানি দিছে। কোনা সার্কিট হলে তো সব জায়গায় বিদ্যুৎ এক জায়গায় শক্তি প্রয়োগ করার কথা, সেই জায়গায় 3টা পৃথক জায়গায় একসাথে আগুন লাগলো। আগুন নেভাতে পানির সংযোগ দিতে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় প্রাণ হারান ফায়ার সার্ভিসের এক সদস্য। ভেতরে নানা প্রতিবন্ধকতার কথাও জানায় ফায়ার সার্ভিস। ফায়ার ফাইটার যিনি মারা গেছেন ওর নাম মোহাম্মদ সোহানুজ্জামান নয়ন। সে আমাদের তেজগাঁওয়ে স্পেশাল টিমের সদস্য ছিল। এখানে গাড়ি প্রবেশে কিছু সীমাবদ্ধতা আছে, বিশেষ করে বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল। বাট আমরা আমাদের বড় যে লেডার যেগুলি আছে, এপিএল যেগুলিকে বলি,
সেগুলিকে এখানে সামনের গেট ভেঙে আমরা 2টা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি। 6, 7, 8, 9 এই 4টা তলায় আগুন ধরেছে এবং বর্তমানে আমরা আশা করছি আর ঘণ্টাখানিকের মধ্যে অগ্নি নির্বাপন সম্পূর্ণ শেষ হবে বলে আমরা বিশ্বাস করি। বর্তমানে আমাদের ফায়ার ফাইটাররা দালানের ভিতরে কাজ করছে। রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ ভবনে আগুনের ঘটনায় প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। কিন্তু এটার বিচার আমি পর্যাপ্ত চাই। উচ্চপদস্থ যারাই আছেন সোশ্যাল মিডিয়াতে যে ভূত না থাকে। তাহলে এখানে আগুনটা ধরাইলো কেটা? আগুনটা কি ওই আল্লাহর ফেরেশতারা এসে ধরাইছে নাকি জিনে? এত গুরুত্বপূর্ণ একটা জায়গা, এত নিরাপত্তার জায়গা, এই জায়গায় আমরা সাধারণ মানুষ তো দূরের কথা, জার্নালিস্টরাও ঢুকতে পারে না। সেই জায়গায় আগুন লাগলো এমন কয়েকটা কক্ষে যেখানে কিনা আমার আসিফ ভাই আছে, নাহিদ ভাই আছে, যারা কিনা দুর্নীতির একটা আখড়াকে উদ্ঘাটন করতে যাচ্ছে। সেই জায়গাটায় পরিকল্পিতভাবে আগুন না লাগলে এইভাবে হুট করে কেউ হুট করে আগুন লাগবে, এটা কেমন একটা অদ্ভুত একটা ঘটনা। এ আগুন নাশকতা হলে জড়িত কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিগত সরকারের দুর্নীতি, লুটপাটের নানা তথ্য প্রমাণ মন্ত্রণালয়ে ছিল বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানান তিনি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্য উপদেষ্টা। তারা বলছেন এই আগুন দুর্ঘটনা নাকি নাশকতা তা তদন্তে বের হয়ে আসবে। এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো। অফিস এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আর সরজমিনে খোঁজ খবর নিয়ে নাশকতার আশঙ্কা করছেন রাজনৈতিক নেতারা। যেভাবে আসলে আগুন লেগেছে তাতে বা আগুনের যে ধরন তাতে আমাদের কাছে মনে হচ্ছে যে স্বাভাবিক ঘটনা না, এর পেছনে ষড়যন্ত্র থাকতে পারে। ঘটনা তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব খালেদ রহিমকে প্রধান করে 7 সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এছাড়া ক্ষয়ক্ষতি নিরূপণে আলাদা কমিটি করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আগুন নিভলেও রয়ে গেছে ক্ষতচিহ্ন। প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় সচিবালয়ে এ ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হতবাক কর্মচারীরা। সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে এমনটাই চাওয়া তাদের। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। মানিকগঞ্জে জুলাই আগস্ট বিপ্লবকে কেন্দ্র করে মিথ্যা মামলা বাণিজ্যে নেমেছে 2 ভাই। এক ভাই দায়ের করছে মামলা অব্যাহতির নামে, অন্য ভাই করছে অবাধে চাঁদাবাজি, যা ইতোমধ্যে ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে পুলিশ বলছে মামলার যেভাবেই হোক সঠিক তদন্ত করে নিরপরাধীদের অব্যাহতি দিবেন তারা। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ দেখুন 49 পর্ব। অনুসন্ধান করেছেন মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল আলিম, জানাচ্ছেন আপন অপু। যত দুইটা ফোন আসবো তত আমরা রাগ বাড়বো বাংলা হিসাব। আমরা যে ডিসি অফিস আসছিলাম বাবুলের সাথে বসছি, এদের কমপ্লিট। এখন আমরা এই মানিকগঞ্জ কোর্টে আছি, এনসিগা সব কমপ্লিট করে আমরা দৌলতপুর থানায় ঢুকে সবকিছু এনজিদের কাছে আসুন। এই কয় মিনিট বলতে এই ঘন্টা আমি সময় থাকতে পারে 1-1.5 ঘন্টা। এই কিছু করলে করতে পারো, না আসলে তোমার ইচ্ছা ভাই। আমি আর তোমার তেল দিতেছি না কিছুই না। না এনে কি টাকা লাগবো? কত লাগবো? কইলাম না তোমারে। কত কেমনে লাগবো কও? ওখানে 15,000 টাকা দিও। 15,000 টাকা লাগবো না? হ্যাঁ। মামলা দায়েরের পর আসামি তালিকা থেকে নাম বাদ দিতে এভাবেই চাঁদাবাজি করছেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহিন আলমের ছোট ভাই শহীদুল। তার ভাই আলম নামে বেনামে করেছেন মিথ্যা মামলা, আর শহীদুল করছেন চাঁদাবাজি। এতে নিরীহ শত শত পরিবার এখন দিশেহারা। ছাত্র আন্দোলনের সময় যে সংগ্রাম হয়েছে, সংগ্রামের পরে যে আপনার যে মামলা টামলাগুলো হয়েছে, সেই মামলায় অনেক নিরীহ মানুষকেও এই মামলায় নাম দিয়ে দেওয়া হয়েছে, হয়রানি করা হয়েছে। সেখানে আমার নামটাও এই মামলার মধ্যে তালিকাভুক্ত করে দিয়েছে। আমি যতটুকু জানি আমার মামলায় এই মামলায় নাম দেওয়া নিয়ে আমার মামলা নামটা দেওয়ার কারণে 20,000 টাকা লেনদেন করা হয়েছে। কল রেকর্ড ভাইরালের পর আত্মগোপনে 2 ভাই। জেলা বিএনপি নেতারা বলছেন কোন নেতাকর্মী পট পরিবর্তনের পর দায়ের করা মামলা নিয়ে বাণিজ্য ও নির্দোষ ব্যক্তিকে হয়রানি করলে তার বিরুদ্ধে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। আমরা বিএনপির পক্ষ থেকে এটা বলতে চাই যে যারা বিএনপি করেন এই ধরনের অবৈধ প্রস্তাব দিতে পারে না
এবং কেউ যদি দিয়ে থাকে, সে যদি বিএনপির কোনো কর্মী হয়, তাহলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত করে যারা সত্যিকারের দোষী শুধু তাদেরই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। যার হলেই যে তাকে গ্রেফতার করতে হবে বিষয়টা এমন না। আমরা তদন্ত করে যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাহলে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আর তদন্তে বলা যাবে যে কে জড়িত বা কে জড়িত নয়। হয়তো অনেক ক্ষেত্রে মামলায় নাম ঢুকে গেছে, বাট সে ঘটনাস্থলে ছিল না, সেটা আমরা তদন্তের সাপেক্ষে বলতে পারবো। 24 বিপ্লবকে কেন্দ্র করে মানিকগঞ্জের 7টি থানায় নাশকতা সহ বিভিন্ন রাজনৈতিক মামলা হয়েছে অন্তত 14টি। এতে আসামি করা হয় শত শত নিরীহ মানুষকে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ভূমি মন্ত্রণালয়ের উপসচিব খান মোহাম্মদ নসরুল সোহেবের রোশানলে পড়েছে তার নিজ এলাকা বগুড়ার ধুনট বিশ্ব হরিগাছা গ্রামের অসংখ্য নিরীহ মানুষ। মিথ্যা মামলা দিয়ে হয়রানি, নিয়োগ বাণিজ্য, পুলিশ ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার, জমি দখল সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, যার নেপথ্যে খুঁটির জোর ছিল চাচা বাংলাদেশ তাঁতি লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খান নূরে খোদার। অবশেষে ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছে গ্রামের শত শত মানুষ। বগুড়া থেকে সহকর্মী সঞ্জু রায়ের প্রতিবেদন। বগুড়া জেলার ধনুট বিশ্ব হরিগাছা গ্রামের সন্তান উপসচিব খান মোহাম্মদ নাজমুস সোহেব, যিনি বর্তমানে ঢাকায় ভূমি মন্ত্রণালয়ে কর্মরত। সম্প্রতি তার বিরুদ্ধে নানা অভিযোগ এনে বিক্ষোভ ও মানববন্ধন করেন নিজ গ্রামের শত শত মানুষ। তাদের অভিযোগ, এই কর্মকর্তা ঠুনকো বিষয় নিয়ে গ্রামবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন, এমনকি নিয়োগ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার সহ নানা অনিয়মে জড়িত তিনি। গ্রামে তার নির্মিত মসজিদে নামাজ না পড়াকে কেন্দ্র করে পুলিশ দিয়ে হয়রানি, চাকরিজীবীদের অন্যত্র বদলি সহ ক্ষমতার নানা অপব্যবহার করেছেন অভিযুক্ত উপসচিব সোহেব, যার রোশানল থেকে বাদ যায়নি স্থানীয় মসজিদের ইমাম, মুয়াজ্জিন আর স্কুলের প্রধান শিক্ষকও। বললো যে আমি কোন মসজিদে নামাজ পড়ে, তাহলে আমি নামাজ পড়ে আলো ফাতে না। আমাকে বললো যে তাহলে আপনি বুঝতে চলেন যাই, থানার যেতে হবে। আমার থানার নিয়ে মিথ্যা একটা মামলা দিয়ে একটা মাস আমাকে হাজত খাটিয়েছে। অভিযুক্ত এই উপসচিবের চাচা খান নূরে খোদা ছিলেন বাংলাদেশ তাঁতি লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। তার প্রভাবেই গ্রামের মানুষকে তারই প্রতিষ্ঠিত মাদ্রাসায় নিয়োগের নামে করেছেন বাণিজ্য, এমনকি নিজ পরিবারের সদস্যদেরও করেছেন বছরের পর বছর হয়রানি। কৃষক ঘরের সন্তান হয়েও নামে বেনামে গড়েছেন অঢেল সম্পদ। তখনকার সময়কার সরকারি দলের নেতা কর্মীদের মাধ্যমে আমাদের উপর খুবই অত্যাচার করে। সে ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের বাড়ি ঘরদর সমস্ত কিছু বেদখল করেছে। ভূমি মন্ত্রণালয়কে আমাকে চাকরি দেবে, সেজন্য আমাকে 10 লাখ টাকা দাবি করে, সেখানে আমি 5 লাখ টাকা জমা দিয়েছিলাম। তার রোশানলে পড়েন বগুড়ার শ্রেষ্ঠ শিক্ষকের গৌরব অর্জন করা এমরুল কায়েস খান। তাকে বদলি করে দেয়া হয় অন্যত্র। এ শিক্ষককে পুনরায় বিশ্ব হরিগাছা প্রাথমিক বিদ্যালয়ে পুনর্বহাল সহ অভিযুক্ত উপসচিবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান গ্রামবাসী। কয়েকদিনের মধ্যেই আমার একটা চিঠি আসলো, প্রমাণিত না হওয়ার পরেও, যে আপনাকে এই নির্বাহী আদেশে প্রশাসনিক কারণে এই বিদ্যালয় থেকে আপনাকে দূরবর্তী কোনো বিদ্যালয়ে প্রশাসনিক বদলি করা হলো। উপজেলার মধ্যে অন্যতম সেরা স্কুলে পরিণত করেছেন যিনি, সেই জনাব ইমরুল কায়েস খানকে আমি বিশ্ব হরিগাছা স্কুলে পুনর্বহালের জন্য জোর দাবি জানাচ্ছি। যদিও তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে গ্রামবাসীকেই চাঁদাবাজ বলেছেন অভিযুক্ত এই উপসচিব। মানে প্রতিহিংসা বশত আমার বিরুদ্ধে একটা মিথ্যা অপবাদ আর কি, চাঁদাবাজ এলাকার। আমার অপরাধ তো আমি কেন প্রশাসনকে চাকরি করি? এই কারণে তারা আমাকে হিংসা করে। প্রধান উপদেষ্টার কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় সহ বিভিন্ন দপ্তরে তার বিরুদ্ধে অভিযোগ এনে দ্রুত ন্যায় বিচার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। দেশের আইন অঙ্গনের আলোচিত বছর কেটেছে 2024 সাল। আদালতের কোটা ব্যবস্থা পুনর্বহলের এক রায় বদলে দেয় দেশের রাজনীতির দৃশ্যপট। রায়ে ছাত্র সমাজের ক্ষোভের আগুনে তছনছ হয় স্বৈরাচার হাসিনার 15.5 বছরের ক্ষমতার মসনদ।
এরপর 5 আগস্ট পরবর্তীতে দেশের পলাতক প্রধানমন্ত্রী হাসিনার বিচার কার্যক্রম প্রক্রিয়া আইন অঙ্গনের আলোচিত ঘটনাগুলোর একটি। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন, রাজবন্দী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও স্বৈরাচারের মন্ত্রী এমপিদের বিচার প্রক্রিয়া শুরুর ঘটনা বছর জুড়ে আলোচিত। 2024 সালের আইন অঙ্গনের হালচাল তুলে ধরছেন সাবরিনা মজুমদার। বিচার বিভাগের জন্য আলোচিত বছর কেটেছে 2024 সাল। চাঞ্চল্যকর মামলার রায়ের জন্য সাক্ষী হয়ে থাকবে বছরটি। শুরুটা হয় বছরের মাঝামাঝি সময়ে বিতর্কিত এক কোটা রায়ের মধ্য দিয়ে। 2018 সালের রায় বাতিলের দাবিতে বছরের মাঝামাঝিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাপ ছড়ায় ক্ষমতার মসনদ পর্যন্ত। শিক্ষার্থীদের আন্দোলনের কাছে মাথা নোয়াতে হয় হাসিনা সরকার আমলের বিচারপতিদের। কোটা নয়, মেধার ভিত্তিতে 93% নিয়োগের রায় আসে দেশের সর্বোচ্চ আদালত থেকে। মেধাতে হবে 93 ভাগ, 5 ভাগ হবে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তাদের হচ্ছে 1 ভাগ, আর প্রতিবন্ধী এবং তৃতীয়লিঙ্গী ওদের জন্য হচ্ছে 1 ভাগ। এই টোটাল 100 ভাগ। এভাবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা পালালে সর্বোচ্চ আদালত থেকে শুরু হয় সংস্কার। পদত্যাগে বাধ্য হন হাসিনা আমলের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের আরও 5 বিচারপতি। সুপ্রিম কোর্টের ইতিহাসে প্রথমবারের মতো হাইকোর্ট বিভাগ থেকে সরাসরি নিয়োগ পান নতুন প্রধান বিচারপতি। সর্বোচ্চ আদালতের আরেকটি আলোচিত ঘটনা সংসদ সদস্যদের হাতে থাকা বিচারপতি অপসারণের ক্ষমতা রায়ের মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে ফিরিয়ে দেয়া। আওয়ামী সরকারের আমলে আনা সংবিধানের 16 সংশোধনী 21 অক্টোবর চূড়ান্তভাবে অবৈধ ও বাতিল করেন হাইকোর্ট। দ্যাট জাজমেন্ট ওয়াজ ইনঅপারেটিভ। এখানে কোনো অ্যাম্বিগুইটি নাই। ওই জাজমেন্টে বলেছে যে 16 অ্যামেন্ডমেন্ট বাতিল, তার মানে 15 অ্যামেন্ডমেন্টে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধান ছিল ওটা রেস্টোর হয়ে গেল। বছরের আরেক আলোচিত বিষয়, চায়ের নিমন্ত্রণ দিয়ে 12 বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। উচ্চ আদালতে দুর্নীতি ও ফ্যাসিস্ট সরকারের হয়ে দিনের পর দিন বিচার বহির্ভূত রায় দেওয়ার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জুলাই আগস্ট গণহত্যায় সম্পৃক্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম অভিযোগও জমা পড়ে উচ্চ আদালতে। একই বছরের শেষ সময়ে এসে 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ খালাস দেয়া হয় সব আসামিকে। 1 ডিসেম্বর মামলার পূর্ববর্তী রায়কে অবৈধ আখ্যা দিয়ে সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। গত 2 দশক যাবৎ এই 21 আগস্টের মামলাটা বাংলাদেশের রাজনীতিতে ডমিনেট করেছিল। চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 6 জনকে খালাস দেন হাইকোর্ট। 2024-এ সবচেয়ে আলোচিত ঘটনার 15 সংশোধনী আংশিক বাতিল করে আগের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হয়। সেই সঙ্গে সংবিধানের গণভোটের বিধানও ফিরিয়ে আনা হয়। আজকে একটা গুরুত্বপূর্ণ মাইলফলক আমরা অর্জন করলাম। বছরের শেষ নাগাদ আলোচনায় ছিল বিচারালয়ে ডিমকাণ্ড। নিম্ন আদালত থেকে উচ্চ আদালত সর্বত্র স্বৈরাচার হাসিনার মন্ত্রী এমপিদের ওপর ডিম বর্ষণ। শুধু তাই নয়, হাইকোর্টের এজলাসেও বিতর্কিত মন্তব্যের জেরে ডিম ছুঁড়ে মারা হয় এক বিচারপতিকে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে কুষ্টিয়া জেলা। হাত বাড়ালেই মিলছে ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন সহ বিভিন্ন ধরনের মাদক। প্রশাসনের তৎপরতার অভাবে ভারত থেকে দৌলতপুর সীমান্ত দিয়ে খুব সহজেই এ জেলায় ঢুকছে মাদক, যা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। মাঝে মাঝে 2-1 মাদক বহনকারী ধরা পড়লেও মূলত হোতারাই থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। ফলে হুমকির মুখে পড়ছে যুব সমাজ, বাড়ছে সামাজিক বিশৃঙ্খলা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট।
সীমান্তবর্তী উপজেলা কুষ্টিয়ার দৌলতপুর। এই উপজেলায় 46 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে ভারতের সীমান্ত, যার মধ্যে 18 কিলোমিটার কাঁটাতারের বেড়া থাকলেও বাকি 28 কিলোমিটারই রয়েছে অরক্ষিত অবস্থায় উন্মুক্ত। আর এই উন্মুক্ত সীমান্ত দিয়ে প্রতিদিনই ভারত থেকে দেশে ঢুকছে ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন, গাঁজা সহ কোটি কোটি টাকার মাদক, যা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ছে জেলা সহ দেশের বিভিন্ন প্রান্তে। রাত্রে অনেক হাজার হাজার মাল আসে, এটা আমরা আনি, আমাদেরকে কিছু টাকা দেয়, 5-6 হাজার 7 হাজার টাকা দেয়, এটা আমরা আইনি মহাজনকে আমরা পুষাই দিই। সারকাটা ব্যতীত অনেক বর্ডার ফাঁকা আছে। রাতের বেলায় এটা রাত 10টার পরে হয়তো হয়, প্লাস আপনার 1টা 2টা বা ভোর 4টার মধ্যে কাজ হয়। বাংলাদেশের বিভিন্ন জেলায় এখান থেকে সাপ্লাই হয়। বর্তমানে আমাদের এখানে বলতে গেলে গাঁজা, ফেন্সিডিল এটাই বেশি। প্রশাসনের অভিযানে মাঝে মধ্যে মাদক সহ 2-1জন মাদক বহনকারী ধরা পড়লেও মূল হোতারা থেকেই যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। ফলে হুমকির মুখে পড়ছে যুব সমাজ। স্থানীয়রা বলছেন, প্রশাসনের তৎপরতার অভাবেই বেড়েছে মাদকের ভয়াবহতা। তাই মাদকের সাথে জড়িত মূল হোতাদের আটক সহ প্রশাসনের তৎপরতা বৃদ্ধির দাবি তাদের। আমাদের পার্শ্ববর্তী দেশ এটা মানে প্রতিনিয়ত মাদক আসলে বাংলাদেশে ঢোকে। শহরে এবং শহরতলি বিভিন্ন জায়গায় সুইপার কলোনি আছে, সেসব তো ওপেন, একেবারে মাদকের হাট। কুষ্টিয়ার একটা ওদের রুট আর কি মাদকের, এবং সেই রুট দিয়ে প্রতিনিয়ত কিন্তু মাদক আসছে এখানে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে 2-4 জন হয়তো মাদকের ক্যারিয়ার ধরা পড়তেছে, কিন্তু মূল হোতা যারা সেগুলো ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় হতে শুধুমাত্র বিজিবির উপরে নির্ভর করে এটাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আর এ বিষয়ে কথা বলতে রাজি নয় পুলিশ। তবে জেলা প্রশাসক বলছে, মাদক নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। এই বিষয়ে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশেষ করে আমাদের বিজিবি যারা এখানে দায়িত্বপ্রাপ্ত আছেন ওনাদের সাথে আমরা মিটিং করেছি, এবং আমরা সকলে একমত হয়েছি যে মাদকের বিষয়ে আমাদের যথাসাধ্য চেষ্টা করব এই বিষয়গুলি নির্মূল করার জন্য। ভারত থেকে দৌলতপুর সীমান্ত দিয়ে প্রতিদিনই দেশে ঢুকছে কোটি কোটি টাকার মাদক, যার সামান্য কিছু অংশ প্রশাসনের হাতে ধরা পড়লেও বেশিরভাগই ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। ফলে বাড়ছে মাদকের ভয়াবহতা, এমনটি মনে করেন সচেতন নাগরিকরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। সপ্তাহান্তে রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, নিত্যপণ্যের দাম কিরকম দেখতে পাচ্ছেন এবং কোন কোন পণ্যের দাম বেড়েছে, বিস্তারিত নিয়ে জানাবেন। এই মুহূর্তে রয়েছে আমি কারণ বাজারে, এবং আপনি যেমনটি বললেন যে বাজারের একটি পরিস্থিতি, শীতকালীন পণ্য কিন্তু যথেষ্ট পরিমাণে আসলে বাজারে আসতে শুরু করেছে, এবং আমরা যেমনটি দেখতে পেয়েছি যে বাজারে কিন্তু আজ 20 থেকে 25 টাকার মধ্যে কিন্তু সবজি পাওয়া যাচ্ছে, যেটি কিন্তু কিছুদিন আগেও 40 থেকে 50 টাকা কেজিতে বিক্রি হতো। আজ কিন্তু আমরা সিমের কেজি দেখতে পেয়েছি 20 থেকে 25 টাকা, কিছু কিছু সিম একটু ভালো যেগুলো সেগুলো আবার 40 টাকা বিক্রি হচ্ছে। আর শুধুমাত্র সিমই নয়, সারা শীতকালে অন্য যেসব সবজি রয়েছে সবগুলোই কিন্তু অনেক কম দামে আসলে পাওয়া যাচ্ছে, এবং আমরা যারা এখানে ক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু অনেকটা স্বস্তি প্রকাশ করেছে যে শীতকালীন সবজির যে দাম সেটি কিন্তু অনেকটাই কমে গিয়েছে বলছেন, ক্রেতারাও বলছেন। এবং বিক্রেতারা যেটি বলছেন যে সামনে আরো 1-2-3 সপ্তাহ এই দামটা আসলে স্থিতিশীল থাকবে বা আরেকটু কমে যেতে পারে। এই মুহূর্তে আমি একজন বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই, যে তিনি আসলে আমাদেরকে জানাবেন যে শীতকালীন পণ্যের বর্তমান যে দাম সেটি কেমন। আপনি বর্তমানে শীতকালীন পণ্যের দাম কেমন? জি আলহামদুলিল্লাহ, মানে শীতকালীন সবজি মোটামুটি ভালো আমদানি। যেরকম না সিম আপনার হলো 30 থেকে 70 টাকা পর্যন্ত বিভিন্ন কোয়ালিটি, যেরকম না বেগুন আপনার হলো বিভিন্ন কোয়ালিটি আপনার হলো 40 থেকে 70 টাকা পর্যন্ত। আর হলো অন্যান্য মাল যেরকম আপনার হলো মূলা, শালগম, পেঁপে এগুলো হলো আপনার হলো এই 25 থেকে 30-35 টাকার ভিতরে। মোটামুটি সব সবজির দামই অনেক কম থাকার কারণে মানে আপনার আমাদের বেচা কিনা একবারে নাই গলি চলে। জি ভাইয়া, দাম আসলে কতদিন এরকম কম থাকতে পারে? যেরকম আপনার বৃষ্টি বাদল যদি না হয়, ঘন কুয়াশা না হইলে মানে আপনার আমি আশাবাদী আরো 2 সপ্তাহ এমনি চলবে আর কি। জি আপনারা শুনছিলেন যে তিনি বললেন আরো 2 থেকে 3 সপ্তাহ দাম এরকম কম থাকতে পারে। তবে সবশেষে যেটি বলা যায় যে বাজারে কিন্তু একটি স্বস্তির লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। কিছুদিন আগেও বাজারে যে ঊর্ধ্বগতি ছিল, নিত্যপণ্যের দাম ছিল, সাধারণ মানুষের কিন্তু
আসলে প্রতিদিনের যে নিত্যপণ্য সেটি কিন্তু অনেক হাঁসফাঁস করতে হয়েছে এবং বর্তমানে শীতকালীন পণ্যের দাম কিন্তু একেবারেই কমে গিয়েছে আমরা বলতে পারি। তো সকাল থেকে কারণ বাজারে যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, আমরা দেখতে পেয়েছি ব্যাপক আসলে ক্রেতাদের ভিড় রয়েছে এবং তারা স্বস্তির কথাই আমাদেরকে বলছেন। তো এই ছিল রাজধানীর কারণ বাজার থেকে আমার কাছে থাকা সর্বশেষ। ধন্যবাদ সাফওয়ান। রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাফওয়ান। 2 যুগেও চালু হয়নি ফেনীর মরহুম মাহবুব উল হক পেয়ালার সুইমিং পুল। অযত্ন, অবহেলায় ও রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো হয়ে পড়েছে পুলের যন্ত্রপাতি। রাতের বেলায় বসে মাদকসেবীদের আড্ডা। কর্তৃপক্ষকে জানানো হলেও প্রতিকার না পাওয়ার অভিযোগ স্থানীয়দের। আর মেরামত করতে দ্রুত উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসন। তোফায়েল মাহমুদ নিলয়ের রিপোর্ট, জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। ফেনীর মাহবুবুল হক পেয়ারা সুইমিং পুল সাঁতারু সৃষ্টির লক্ষ্যে 2000 সালে শহরের দাউদপুর এলাকায় নির্মাণ করা হয় এটি। 3 একর জায়গা জুড়ে প্রায় 3.5 কোটি টাকা খরচে নির্মিত পুলটি 2 যুগেও চালু হয়নি। এ নিয়ে ক্ষোভ জানান ক্রীড়া সংগঠক সহ স্থানীয়রা। সাঁতার শেখার যে একটা অপরচুনিটি ছিল, ওইটা আমরা আসলে কাজে লাগাতে পারছি, এর জন্য দুর্ভাগ্য। স্থাপনাটি বন্ধ এবং অরক্ষিত থাকায় সন্ধ্যার পর বসে মাদকসেবীদের আড্ডা। সুইমিং পুলটি চালুর পাশাপাশি বিনোদনের জন্য শিশু পার্ক স্থাপনের দাবি স্থানীয়দের। পুরো ফেনী জেলাতে এত বড় সুইমিং পুল আর কোনো জায়গায় নাই, একটাই আছে। এখন যদি এটা চালু হয়, অনেকজন হয়তো বা এটার ফিল নিতে পারবে, আবার যারা সাঁতার পারে না সাঁতার শিখতে পারবে, এটা ঘুরতে আসতে পারবে, অনেক কিছু করতে পারবে। পরিত্যক্ত যেহেতু হয়ে রয়েছে, কিছু হচ্ছে না। এখন আমরা চাই যে এই সুইমিং পুলটা ঠিক করে আগের মতো সুন্দর করে আবার তৈরি করা হোক। 19 সালে যখন সাঁতার প্রতিযোগিতা হয়েছে, এটা নৌবাহিনীর আন্ডারে একটা সাঁতার প্রতিযোগিতা হয়েছিল। তখন এটা হওয়ার পরে আমাদের এলাকার 2 জন নৌবাহিনীতে চান্স পেয়েছে। এই এলাকার এরকম যদি প্রতি বছর এখানে কিছু একটা হয়, আমাদের এলাকার মানুষ অনেক সুযোগ সুবিধা পাবে। ব্যবহার ও রক্ষণাবেক্ষণের অভাবে খোয়া গেছে পানির মোটর সহ বিভিন্ন যন্ত্রপাতি। ফাটল দেখা দিয়েছে দেয়ালে, খসে পড়ছে পলেস্তরা। তালা ভাঙি গেছে, রড কাটিয়ে গেছে, 2 তালা দিয়ে গলে আর মোটর টোটর সব লয়ে গেছে। পুলটি ব্যবহার উপযোগী করতে উদ্যোগ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। সুইমিং পুলটি যত দ্রুত সম্ভব চালু করে সর্বসাধারণের জন্য ব্যবহার উপযোগী করা। আমরা এই বিষয়টি নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করব এবং এর যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আমরা খোঁজার চেষ্টা করব এবং সেই অনুযায়ী আমরা জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে আমরা পরবর্তী নির্দেশনা চাওয়ার জন্য পত্র দিব। সাঁতার না পারায় ফেনীতে গেল বছর পানিতে ডুবে প্রাণ হারায় 27 শিশু। অথচ রাষ্ট্রের কোটি কোটি টাকার সম্পদ পড়ে আছে অযত্ন অবহেলায়। উপকার পাচ্ছেন না স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে শীতজনিত রোগের প্রাদুর্ভাব। গেল কদিনে ডায়রিয়া ও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অসংখ্য রোগী। এতে রোগীর চাপ সামাল দিতে পারছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। অপরিচ্ছন্ন পরিবেশে দুর্ভোগ বেড়েছে রোগী ও স্বজনদের। মেহেদিনুর পরশের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে জ্বর, সর্দি, ঠান্ডা ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের 27 শয্যার ডায়রিয়া ওয়ার্ডে 70 জন এবং 20 শয্যার নিউমোনিয়া ওয়ার্ডে 50 জন চিকিৎসা নিচ্ছেন। আসন সংখ্যার তুলনায় 2 থেকে 3 গুণ রোগীর চাপ থাকায় অধিকাংশ রোগীকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। পাশাপাশি হাসপাতাল অপরিচ্ছন্ন পরিবেশ ও বেডে ছাড়পোকার ছড়াছড়ি থাকায় দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। এতগুলো পেশেন্ট, বাচ্চাদের নিউমোনিয়া, ওনাদের 3-4টা নেবুলাইজার মেশিন রাখা উচিত। সেখানে একটা মেশিন বাচ্চার ডায়রিয়া হইছে, সিডের নিচে তেলে সুরা ভরা, রক্ত বাচ্চা সুস্থ হইব, তেলে সুরা দিক কারণ নিজে অসুস্থ হয়ে যেতেছে। এই অবস্থা, গন্ধ, এরপরে তেলা মুখা, অত্যাচার, এটা কিছু পরিষ্কার না। ঠিকভাবে ওষুধ পাওয়া যায় না, এরপরে ডাক্তার দেরি করে আসে। আবার এখানে সিট যে পরিমাণে আছে, এই পরিমাণের থেকে রোগীর সংখ্যা বেশি। আমরা শীতের কষ্টটা বেশি করতেছি। এখানে আমাদের যদি একটা বেড থাকতো, তাহলে নিচে একটা ঠান্ডা আবহাওয়া লাগতেছে শরীরের মধ্যে, অন্তত পক্ষে এটা থেকে আমরা কি হইতাম, লাঘব হইতো। এদিকে আসন সংকটে রোগীদের দুর্ভোগের কথা স্বীকার করে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, দুর্ভোগ নিরসনে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। শয্যার সংকট রয়েছে, এই শয্যার সংকটের কারণে রোগীদের কিছু বেগ পোহাতে হচ্ছে এবং ভোগান্তি পোহাতে হচ্ছে। বর্তমানে শীতের প্রকোপে এখানে কিছু ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়া এবং ডায়রিয়া এবং পাতলা পায়খানা সহ অন্যান্য রোগেও আক্রান্ত হচ্ছে। প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে অন্তত 4 থেকে 5,000 রোগী চিকিৎসা নিচ্ছেন। পর্যাপ্ত শয্যার পাশাপাশি অনুকূল পরিবেশ ও চিকিৎসা নিশ্চিতে প্রত্যাশা জেলাবাসীর।
নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।